হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে রোজ রাত 8টার স্পেশাল আপার প্রাইমারি টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমাদের ক্লাস নাম্বার 15 এবং ক্লাস নাম্বার 15 আমরা ডিসকাস করব বাছাই করা কোয়েশ্চেন্সগুলো, যেগুলো তোমাদের আপকামিং আপার প্রাইমারি টেট পরীক্ষার জন্য উপযোগী। এখানে আমরা কিন্তু প্রত্যেকদিন রাত্রে 8টা থেকে এখন আমাদের পেডাগজির ক্লাস চলছে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। যেহেতু বাংলা, ইংরেজি, এসএসটি, সায়েন্স আর ম্যাথস প্রত্যেকটা পার্টেই পেডাগজির কোয়েশ্চেন্স থাকবে, সেই কারণে পেডাগজির কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার। তার উদ্দেশ্যে কিন্তু এই ক্লাসগুলো প্রথম থেকে করানো হচ্ছে। বাকি সাবজেক্টের ক্লাসও খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। যারা ক্লাসের নোটিফিকেশান টাইম মতো পাচ্ছ না বলে হোয়াটসঅ্যাপ করছো, তাদের প্রত্যেককে বলবো আমাদের আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান টাইম টু টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। তো আজকের সেটার প্রথম প্রশ্ন কি রয়েছে, বলছে আপনার মতে, মানে অ্যাজ এ টিচার, আপনি তো একজন টিচার, আপনার মতে কোনো ভাষা বা কোন ভাষা প্রাথমিক শিক্ষার মাধ্যম হওয়া উচিত, মানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। আমরা প্রত্যেকে যখন ফর্ম ফিল আপ করেছিলাম, প্রত্যেকের কিন্তু সেখানে একটা কলাম উল্লেখ করতে হতো যে মানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন কী হবে, যে কোন ধরনের স্কুলে পড়ানোর জন্য আগ্রহী। তো এখানে বলেছে প্রশ্নটা, আপনার মতে কোন ভাষা প্রাথমিক শিক্ষার মাধ্যম হওয়া উচিত? আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা, সংস্কৃত, রাষ্ট্রীয় ভাষা, আন্তর্জাতিক ভাষা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, আঞ্চলিক ভাষা বা এক কথায় মাতৃভাষা। আমরা যখন কোঠারি কমিশনের কথা পড়েছি, সেই কোঠারি কমিশনে কিন্তু 3টি ভাষার কথা বলা হয়েছে। একটা হচ্ছে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, যেটাতে প্রাথমিক শিক্ষা দেওয়া হবে, এবং তারপর যে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস রয়েছে, আমাদের তো রাষ্ট্রীয় কোনো ভাষা নেই, আমাদের অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস হচ্ছে ইংলিশ এবং হিন্দি, অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে এই দুটো ভাষাতেই প্রধানত কাজ হয়, মানে অ্যাজ এ হোল আমি বলছি। মানে রাজ্য বিশেষে, এলাকা বিশেষে আঞ্চলিক ভাষাতে কাজ হয়, বাট ইংলিশ অ্যান্ড হিন্দি হচ্ছে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তো এই দুটো ভাষাতেও কিন্তু কোঠারি কমিশনে গুরুত্ব আরোপ করা হয়েছে, বাট প্রথমে মাতৃভাষাকে গুরুত্ব আরোপ করা হয়েছে। নেক্সট, প্রাথমিক স্তরে শিশুদের ক্ষেত্রে উচ্চারণ করে পঠন মানে রিডিং হচ্ছে কি? একটি সক্রিয়তামূলক দক্ষতা, মানে বাচ্চারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে, তারা রিডিং পড়ছে জোরে জোরে উচ্চারণ করে। একটি চিন্তনমূলক দক্ষতা, তারা যখন রিডিং পড়ছে তার পাশাপাশি সেই বিষয়টা তারা চিন্তা করছে, উচ্চারণটা তারা মুখ থেকে আওয়াজটা বেরিয়ে কানের মাধ্যমে মজ্জাগত হচ্ছে। তো এ এবং বি উভয় নাকি এগুলো কোনোটিই নয়? সঠিক উত্তর অপশন নাম্বার সি, এটি উভয়ই কিন্তু উত্তর, অর্থাৎ এটি চিন্তনমূলকও হবে, তার পাশাপাশি সক্রিয়তামূলকও হবে। কারণ রিডিংটা কোনো সময় মাতৃভাষাতে থাকতে পারে, আবার কোনো সময় ইংলিশে থাকতে পারে, আবার কোনো সময় অন্য কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজেও থাকতে পারে। তো সেটা পড়ার সময় কিন্তু সেই ভাষাটা সংক্রান্ত বা ভাষা সম্বন্ধে সচেতন থাকতে হবে এবং সেটা সম্পর্কে চিন্তা থাকতে হবে, তাহলেই সে সেই উচ্চারণটা সঠিকভাবে করতে পারবে। আপনার ক্লাসে একটা কন্ডিশনাল কোয়েশ্চেন দিয়েছে, আপনার ক্লাসে কোনো ছাত্র বা ছাত্রী পরপর 5 দিন অনুপস্থিত, পরপর 5 ডেজ সে আসতে পারেনি, একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনি কি করবেন? লজিক্যাল অ্যান্সারটা চাইছে এখানে। ছাত্র বা ছাত্রীটিকে শাস্তি দেবেন যেহেতু সে আসতে পারেনি কেন, ক্লাসের এক কোণে দাঁড় করিয়ে রাখবেন, তাকে বিষয়গুলি আলাদা করে পড়াবেন, অনুপস্থিতির কারণ জানার চেষ্টা করবেন। দেখো, এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আশা করি তোমাদের এখন দিতে খুব সহজ হয়, কারণ এই ধরনের কোয়েশ্চেন একটা দুটো থাকেই, যেখানে আমাদেরকে বুঝতে হবে যে বাচ্চাটার কোথায় অসুবিধা হচ্ছে। আমরা এই গ্রাউন্ড থেকে যখনই কোয়েশ্চেনটা করব তখনই দেখবে অ্যান্সারটা চলে আসছে, অর্থাৎ সে কেন আসতে পারেনি, কী কারণে অনুপস্থিত ছিল, সেটা জানার চেষ্টা করতে হবে। এবং বাচ্চাদের শাস্তি দেওয়া কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থায় কিন্তু একটা দণ্ডনীয় অপরাধ, এবং সেই বিষয়ে আমি এর আগেও তোমাদেরকে দেখিয়েছি, পড়িয়েছি জায়গাগুলো, যে উল্লেখ যেখানে রয়েছে, যেখানে কি বলা হচ্ছে যে যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা কোনো ছাত্র বা ছাত্রীকে আঘাত করে, তাকে শাস্তি দেয়, ফিজিক্যালি তাকে শাস্তি দেয়, তাহলে তার অভিভাবকরা অবশ্যই স্কুল কর্তৃপক্ষকে সেই বিষয়ে নালিশ করতে পারবে, এবং তারপর সেটা নিয়ে কিন্তু তারা একটা কমিটি গঠন করা বা সেটা নিয়ে তারা কিন্তু এগোতে পারবে। ঠিক আছে, তো এই বিষয়টা কিন্তু সেখানে রয়েছে। শিশুদের শিক্ষণের ক্ষেত্রে স্বয়ং শিক্ষণ কৌশল বলেছে। স্বয়ং শিক্ষণ মানে কি বলতো? সেলফ টিচিং শিক্ষণ যেহেতু বলেছে, হিসেবে ব্যবহার হতে পারে কোনটা এগুলোর মধ্যে? চলচ্চিত্র, দূরদর্শন, কম্পিউটার,
টেপ রেকর্ডার। চলচ্চিত্র কি একটা সিনেমা? সিনেমাটা কি? সিনেমাটা হচ্ছে কোনো একটা তুমি সিনেমা চালিয়ে নিয়ে তুমি এক সাইডে বসে শুধু দেখছো। দূরদর্শনটা কি? দূরদর্শনও সেই টিভি টেলিভিশন দেখা। টেপ রেকর্ডার কি? অডিও, অডিও কোনো কিছু শোনা। বাট কম্পিউটারটা কি? কম্পিউটারটা তুমি হচ্ছে যেটা তোমার মনে কোয়েশ্চেন আসছে সেটা তুমি সার্চ করছো, অর্থাৎ তুমি গুগল করছো বা তুমি ক্রোমে গিয়ে কিছু সার্চ করছো যে কোনো জায়গাতে, অর্থাৎ স্বয়ং শিক্ষণ কৌশল। তোমার কোনো একটা জায়গাতে মনে হচ্ছে যে তুমি এই বিষয়টা বা এই জায়গাটাতে তোমার কোনো দুর্বলতা রয়েছে, তো তুমি সেই টপিকটা ক্লিয়ার করার জন্যে তুমি গুগলে সার্চ করছো, সার্চ করে তুমি কি দেখতে পাচ্ছ যে স্বয়ং শিক্ষণ কৌশল হিসাবে এটা সঠিক হয়েছে কিনা। আপনার মতে নিচের কোনটি মান্য পাঠের বৈশিষ্ট্য? মান্য পাঠ মানে যেই ধরনের পাঠ চলে আসছে সময় ধরে বা বলা যেতে পারে সময়ের সাথে সাথে চলে আসছে, সেটা কোনটা সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? নির্ভুলতা মানে যেটা পাঠ হবে, মানে যেটা সিলেবাসের মধ্যে থেকে পড়ানো হবে সেটা নির্ভুল হবে। গতি থাকবে, মানে গতি বলতে একটা পেজ ধরে চলবে, একটা চ্যাপ্টার বাই চ্যাপ্টার বাই চ্যাপ্টার। উপলব্ধি থাকবে, মানে যেই টপিকটা পড়ানো হলো সেই টপিকটা কতটা বুঝতে পেরেছে সেটা থাকবে। অভিব্যক্তি থাকবে, মানে ফিডব্যাক থাকবে। নাকি নির্ভুলতা, শক্তি, উপলব্ধি, অভিব্যক্তি? নির্ভুলতা, গতি, শক্তি, অভিব্যক্তি কোনোটিই নয়। দেখো যেটা পড়ানো হচ্ছে সেটা অবশ্যই নির্ভুল হতে হবে, সেটা যদি প্রত্যক্ষভাবে কেউ তোমাকে পড়ায় বা তুমি যদি কোনো আপ্তবাক্যের মাধ্যমে শোনো। আপ্তবাক্য কি? যখন আমরা কারো কাছ থেকে শুনে কোনো কিছু শিখি, সেটা হতে পারে আমাদের টিচার, আমাদের গার্ডিয়ান, আমাদের কোনো বন্ধু বান্ধব, সেটা হচ্ছে আপ্তবাক্য। সেটাকে নির্ভুল হতে হবে, যেহেতু এখানে জ্ঞানের কথা বলা হচ্ছে, পাঠের কথা বলা হচ্ছে, সেটা একটা গতি থাকবে, কখনোই খেয়েই হারিয়ে ফেলবে না, কখনো গতি হারিয়ে ফেলবে না, তার একটা উপলব্ধি থাকবে এবং শেষ পর্যন্ত সেটার একটা ফিডব্যাক থাকবে। সো অপশন নাম্বার এ হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসবো। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের জন্য জানিয়ে রাখি, যারা এখনও পর্যন্ত আমাদের আপার প্রাইমারি ব্যাচে অ্যাডমিশন নাওনি, আমাদের আপার প্রাইমারি টেট ব্যাচ 2025-এর সর্বশেষ এটা কিন্তু ব্যাচ। কারণ আমাদের টার্গেট কি, মার্চ 2026-এর আগে কোর্ট যে আপার প্রাইমারি টেট পরীক্ষাটা নেওয়ার কথা বলেছে সেই পরীক্ষার প্রস্তুতি যেন খুব ভালোভাবে হয়। কারণ 2014 সালের পর থেকে দীর্ঘ 10 বছরে কিন্তু আপার প্রাইমারি কোনো পরীক্ষা হয়নি, এবং 2014 সালে যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সি অনুযায়ী কিন্তু নিয়োগগুলো হয়েছে। তো এই দীর্ঘ 10 বছরের ভ্যাকেন্সিটাও তো বর্তমান রয়েছে, তো সেখান থেকে কিন্তু নিয়োগ হবে এই যে পরীক্ষাটা হতে চলেছে। তো সেই পরীক্ষার জন্যই কিন্তু আমাদের এই ব্যাচ কোর্সে আমরা সিডিপি, বাংলা, ইংরেজি, বিজ্ঞান, গণিত এবং সোশ্যাল স্টাডিজের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড পলিটি প্রত্যেকটা সাবজেক্টকে ডিটেলসে ক্লাস, অর্থাৎ বিস্তারিত আলোচনার মাধ্যমে ক্লাস, তার পাশাপাশি সেখানে পিডিএফ নোটসও কিন্তু প্রোভাইড করা হচ্ছে। ডেইলি ক্লাস চলছে আমাদের। তো তার জন্য তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। আপার প্রাইমারি টেট কথাটা লিখে তোমাদেরকে ব্যাচের সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে। বাকি ফিস স্ট্রাকচার আর অন্যান্য সমস্ত তথ্য এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা ক্লাসের শেষে অবশ্যই সেখান থেকে যোগাযোগ করে নেবে। পরের নম্বর রয়েছে, আপনার মতে নিচের কোন বিষয়টি মনোবিজ্ঞান দ্বারা নির্ধারিত নয়? শৃঙ্খলা, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি নাকি শিক্ষার লক্ষ্য? সঠিক উত্তর কি হবে? মানে কোনটা বলছে মনোবিজ্ঞান দ্বারা নির্ধারিত নয়? মনোবিজ্ঞান কিন্তু বলে দেবে যে কিভাবে বাচ্চাদেরকে পড়াতে হবে, শৃঙ্খলাটা কি, পাঠ্যক্রম কি থাকবে, শিক্ষণ পদ্ধতি কি থাকবে, বাট শিক্ষার লক্ষ্য কি? শিক্ষার লক্ষ্য তো এটা মনোবিজ্ঞান ঠিক করে দেবে না, এটা ঠিক করবে কে? এটা ঠিক করবে সমাজ। এটা সমাজ বলতে সোসাইটির কথা আমি বলছি না, এটা সমাজ বলতে যে দেশ, যেই আচরণ, যেই নিয়ম, যেই কালচারে চলছে সেইটাই ঠিক করে দেবে যে শিক্ষার লক্ষ্য কি। তার শিক্ষার লক্ষ্য শুধু ডিগ্রি পাওয়া, তার শিক্ষার লক্ষ্য বড় হয়ে চাকরি পাওয়া, তার শিক্ষার লক্ষ্য নিরক্ষরতা দূর করা, নাকি তার শিক্ষার লক্ষ্য জ্ঞান অর্জন করা? এটা কিন্তু ঠিক করবে স্থান বিশেষে, জায়গা বিশেষে। নেক্সট বলেছে, যে শিক্ষক বা শিক্ষিকা ছোট শিশুদের শিক্ষাদানের কাজে নিযুক্ত থাকবেন, যারা প্রাইমারি, আপার প্রাইমারি পড়াবে তারা তো প্রত্যেকে ছোট শিশুদেরই পড়াবে, তাকে কোন বিষয়টির উপর সব থেকে বেশি নজর দিতে হবে? শিশুদের ভাষা শেখার দিকে, শিশুর লেখা শেখার দিকে, শিশুর কৌতূহলকে পরিপূরণের চেষ্টার দিকে, নাকি ওপরের সব কয়টি ঠিক? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর দেখো, বাচ্চাটা কিভাবে ভাষা শিখছে সেটার দিকে দেখতে হবে, তার লেখাটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটাও দেখতে হবে, এবং তার যে কৌতূহল, তার যে জিজ্ঞাসা সেটা পরিপূর্ণ হচ্ছে কিনা সেটাও দেখতে হবে, অর্থাৎ সব কয়টি সঠিক। নেক্সট আসবো, কি বলছে, শিক্ষক বা শিক্ষিকা
হিসেবে বিদ্যালয়ের পরিবেশ ভালো রাখার জন্য কি করবেন? বিদ্যালয়ের সারাউন্ডিংস এনভায়রনমেন্ট ভালো রাখার জন্য কি করবেন? নিয়ম শৃঙ্খলার উপর জোর দেবেন, বিদ্যালয় এবং বিদ্যালয় প্রাঙ্গণ সাজাবেন, সমস্ত শিক্ষকের পরামর্শ নেবেন নাকি অভিভাবকদের পরামর্শ নেবেন? সঠিক উত্তর কি? শিক্ষক বা শিক্ষিকা হিসেবে বিদ্যালয় পরিবেশ ভালো রাখার জন্য কি করতে হবে? সঠিক উত্তর নিয়ম শৃঙ্খলার উপর জোর দিতে হবে। দেখো, যেহেতু পরিবেশ ভালো রাখার কথা বলছে এখানে, পরিবেশ ভালো রাখতে গেলে অর্থাৎ আমি বলছি অ্যাজ এ হোল, মানে সেখানে চিৎকার চেঁচামেচি একরকম হয়ে গেল, তারপর মনে করো যে আরও অন্যান্য অনেক রকমের বিষয় থাকে যেখানে স্কুলের পরিবেশটা নষ্ট হয়, সেখানে কালিমালিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো তার জন্য শৃঙ্খলা, নিয়ম শৃঙ্খলার উপর জোর দিতে হবে এবং সেটা যেন অবশ্যই বাচ্চাদের মানতে খুব কষ্ট না হয় সেই বিষয়টাও দেখতে হবে। নেক্সট আসবো, স্কুলে খেলার জন্য সময় রাখার প্রয়োজন হয় কারণ কি? মানসিক শান্তি হয়, শক্তি ক্ষয় হয়, শারীরিক ও মানসিক জোর বাড়ে, শারীরিক পরিশ্রমে স্বাস্থ্য ভালো হয়। স্কুলে খেলার জন্য সময় রাখার প্রয়োজন কারণ কি? মানে আমরা এক কথায় বলছি এটাকে, মানে যে এক্সট্রা কারিকুলার বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে, সহ পাঠক্রমিক বিষয়গুলো, সেটা আসলে কি করে? এবার এটাকে আইডেন্টিফাই করে দিচ্ছে খেলাধুলার সাথে। খেলাধুলা করলে কোন জিনিসটা শক্তিশালী হবে? শরীর হবে। শরীর হবে তো তাহলে এই দুটোতে শরীর যেহেতু নেই তাহলে এটা বাদ যাচ্ছে। এবং তার পাশাপাশি মানসিক জোরও বাড়বে। কেন? কারণ সবসময় খেলতে গেলে কি হবে, নিজের লিমিট থেকে নিজেকে পুশ করতে হয়, সবসময় নিজেকে পুশ করতে হবে, নিজেকে একটা জেতার অদম্য ইচ্ছা রাখতে হবে। মাঠে খেলাধুলার মাধ্যমে বাচ্চারা কি শিখবে? নিয়ম শৃঙ্খলা শিখবে, তারা সমস্ত রকমের আইন কানুন শিখবে, মানে ডিসিপ্লিন শিখবে, এক কথা যেটাকে আমরা বলি টিম ওয়ার্ক শিখবে, এই সমস্ত কিছু কিন্তু তারা শিখবে। বিদ্যালয়ের শিক্ষামূলক ভ্রমণ ছাত্রছাত্রীদের জন্য প্রয়োজনীয় কেন? এক্সকারশনাল ট্যুর আমরা বলি। আচ্ছা, যেটা সঠিক উত্তর সেটা কিন্তু নিচে লাইভ চ্যাট অপশন অথবা কমেন্ট সেকশনে অবশ্যই করবে এবং পরে অ্যান্সারটা মিলিয়ে নেবে। বিদ্যালয়ের শিক্ষামূলক ভ্রমণ বা এক্সকারশনাল ট্যুর কেন প্রয়োজন? ছাত্রছাত্রীরা ভ্রমণ উপভোগ করবে, শিক্ষা যেন ছাত্রদের কাছে বোঝা মনে না হয়, ছাত্রছাত্রীদের কৌতূহল নিরসন হয়, ছাত্রছাত্রীরা সরাসরি যোগাযোগের মাধ্যমে স্থির জ্ঞান লাভ করতে পারে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর ছাত্রছাত্রীরা সরাসরি যোগাযোগের মাধ্যমে স্থির জ্ঞান লাভ করতে পারে। ঠিক আছে, অর্থাৎ এইটা একটা কথা হচ্ছে, মনে করো কোনো একটা টপিক তোমাকে পড়ানো হলো, ধরো আমি বলছি যে শান্তিনিকেতন সম্পর্কে ক্লাসে পড়ানো হয়েছে, এবার বাচ্চাদেরকে শান্তিনিকেতনে নিয়ে যাওয়া হলো, সেখানে তারা দেখলো তিন পাহাড়ি বটগাছ দেখলো, তারা মিউজিয়ামটা দেখলো, রবীন্দ্রনাথ ঠাকুর কোন কোন বস্তু ব্যবহার করতেন তার মানে দৈনিক জীবনযাপনে, কোন কোন উপহার তিনি পেয়েছেন, সেই জায়গাটা তারা দেখলো ঘুরে। সৃজনী শিল্পগ্রাম, আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, ওগুলো দেখে তার কি হলো, তার সেই যে বিষয়গুলো তারা পড়েছে বইতে বাচ্চাগুলো, সেগুলোর সঙ্গে সরাসরি তারা দেখতে পেলো, যোগাযোগ করতে পারলো। অর্থাৎ এটাকে বলা হয় হচ্ছে ইন্টিগ্রেশন করা, পাঠ্য বইয়ের সাথে যে পরিবেশ এবং সমাজের বা বাস্তবিক জীবনের যে একটা মেলবন্ধনের যোগাযোগ, সেটা তৈরি হয়ে গেল কিসের মাধ্যমে? এক্সকারশনাল ট্যুরের মাধ্যমে। তাই ছাত্রছাত্রীরা সরাসরি যোগাযোগের মাধ্যমে স্থির জ্ঞান লাভ করতে পারবে এবং দীর্ঘদিন পর্যন্ত তাদের এই জ্ঞানটা কিন্তু তারা ভুলবে না। ঠিক আছে, নম্বর 11তে আরেকটা কন্ডিশনাল কোয়েশ্চেন দিয়েছে, বলেছে শিক্ষক শিক্ষিকা ক্লাসে পড়ানোর সময় যদি কোনো ভুল করে থাকেন এবং কোনো শিক্ষার্থী যদি তা ধরে ফেলে, তখন শিক্ষকের কি করা উচিত? কোনো কারণে কিছু পড়াতে গিয়ে কখনো ভুল হয়, আমাদের প্রত্যেকের ভুল হয়, আমরা যারা পড়াতে যাই পড়াই আমাদের প্রত্যেকের ভুল হয়, হতেই পারে, তাই না? তো এই ভুলটাকে যদি কোনো বাচ্চা আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে স্যার এটা ভুল হলো, তো এটা তো এরকম হওয়ার কথা, তখন অ্যাজ এ টিচার কি করা উচিত? দুঃখিত হওয়া উচিত, শ্রেণীকক্ষ ছেড়ে চলে যাওয়া উচিত, শিক্ষার্থীদের শাস্তি দেওয়া উচিত, শিক্ষকের ভুলটি স্বীকার করে নিয়ে সংশোধন করা উচিত? কোনটা লজিক্যাল? বুঝতে পারছো কোনটা লজিক্যাল হবে এখানে? অবশ্যই অপশন নাম্বার ডি, যেটা ভুল হয়েছে অবশ্যই সেটাকে আইডেন্টিফাই করে, হ্যাঁ ঠিকই আছে, তুমি ঠিক বলেছো, আমার এখানে লিখতে ভুল হয়েছে, তো আমি এটা মুছে সংশোধন করে দিচ্ছি। তাহলে কি হলো, সেই বাচ্চাটাও কিন্তু একটা ফ্রি একটা এনভায়রনমেন্ট পেলো, যে যাই হোক স্যার আমাকে উপরে তো রাগ করলেন না, যে স্যার এটা মনে হয় ভুল করেছে, কোনোভাবে ভুল হয়েছে লিখতে, তো আমি বলাতে স্যার আমাকে প্রেজ করলেন উল্টো। তো এইটা কি হলো, গোটা ক্লাসকে কিন্তু মোটিভেশন দেবে যে স্যার ইগোইস্ট নয়, যে স্যার যেটা করছে ওটা ঠিক। আমরা দেখতাম কিছু কিছু টিচারদের মধ্যে এই বিষয়গুলো, বাট এটা কিন্তু ঠিক নয়। ঠিক আছে, অপশন নাম্বার ডি হবে এখানে সঠিক উত্তর। আপনি শিক্ষকতা পছন্দ করেন, কারণটা কি? আপনি এটিতে আগ্রহী, মানে
শিক্ষকতা পছন্দ করার কারণ হচ্ছে পড়াতে আমার ভাল লাগে, এটি সহজ কাজ, এতে অনেক দিন ছুটি পাওয়া যায়, গরমের ছুটি, পুজোর ছুটি, অমুক তমুক সমস্ত কিছু, দায়িত্ব কম। এই অ্যান্সারটা আমি তোমাদের জন্য রাখলাম, এটা আমি নিজে করবো না, তোমরা প্রত্যেকে আগামী দিনে শিক্ষক শিক্ষিকা হবে, তো তোমাদের প্রত্যেকের এটা মানে নিজেদের অ্যান্সারটা আমি জানতে চাই। ওখানে একটু লিখে দেবে HW লিখে অ্যান্সারটা লিখবে, ঠিক আছে, ABC নাকি D, তাহলে আমার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে আসবো, নতুন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে শ্রেণীতে পড়ানোর আগে কোন বিষয়ের উপর মনোযোগ দেবেন? নতুন শ্রেণীর শিক্ষক হয়েছেন আপনি, নতুন চাকরি পেয়েছেন, তাহলে কোন বিষয়ে মনোযোগ দেবেন? প্রতিটি ছাত্রছাত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলা, শ্রেণীকক্ষের গঠন ও সাজসজ্জার উপর মনোযোগ দেয়া, পড়ানোর আগে বিষয়ভিত্তিক জ্ঞান ছাত্রদের কাছে তুলে ধরা, ছাত্রদের গুণ ও ত্রুটিগুলি জানার চেষ্টা করা। তো যেহেতু আমি আজকে ক্লাসে ফার্স্ট টাইম আসছি এবং এটা আমার শেষ আসা নয়, আমি আগামীতে প্রতিদিন আসতে থাকবো, দীর্ঘদিন যেই বাচ্চাগুলো যতদিন স্কুল আছে আমি আসতে থাকবো, তাহলে প্রথম দিন আমার কি করা উচিত? সবার প্রথমে আমি নিজেকে ইন্ট্রোডিউস করব, ক্লাসে নিজেকে সবার প্রথমে ইন্ট্রোডিউস করব, তারপরে আমি প্রত্যেকের সাথে কথা বলবো, প্রত্যেককে জানবো, ঠিক আছে, তারপরে আমি ধীরে ধীরে তাদেরকে পাঠের মধ্যে প্রবেশ করাবো। তো ছাত্রছাত্রীদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে হবে যে আমি এই আমার সাবজেক্টেই আমি আজ থেকে তোমাদের এই সাবজেক্টটা পড়াবো, আমি তোমাদের নতুন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে জয়েন করেছি। তো তারপরে আমি মাঝখান থেকে 2 জন 3 জন 4 জনকে জিজ্ঞাসা করবো, কথা বলবো তাদের সঙ্গে, একটু কি করবো, ফ্রি হবো ওদের সাথে, যাতে করে ওরা আমার ক্লাসে নিজেদেরকেও ফ্রিডম বা নিজেদেরকেও ফ্রি ভাবতে ওদের অসুবিধা না হয়। ব্যবহারিক পদ্ধতি পড়াশোনার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ উপায় কেন? ব্যবহারিক পদ্ধতি মানে প্রয়োগমূলক, যেটা আমি প্রয়োগ করছি, শুধুমাত্র টেক্সট বুক পড়ে না, যেটাকে আমি বাস্তবে প্রয়োগ করছি, এটি ভালো, এটি ছাত্রদের কার্যকরী করে তোলে। ব্যবহারিক পদ্ধতি মানে কি, তুমি কোনো একটা, তোমাকে বোঝানো হয়েছে যে কেমিস্ট্রি ক্লাসে যে এই অ্যাসিডের সাথে এই কেমিক্যালটা মিক্স করলে এই নতুন করে একটা কেমিক্যাল তৈরি হবে, এটা কালার এরকম হয়ে যাবে, এটা তুমি পড়েছো, বাচ্চাগুলো পড়েছে, পড়ে মুখস্থ করেছে, কেউ বুঝেছে। এবার তুমি যখন তাদের প্রত্যেককেই ল্যাব রুমে নিয়ে গিয়ে সেই বিষয়গুলো তুমি যখন নিজে চোখে তাদেরকে দেখাচ্ছ, ঠিক আছে, তুমি যখন সেই বিষয়গুলো তাদেরকে দেখাচ্ছ, তখন তারা কি করলো, সেই বিষয়টা নিজে চোখে দেখতে পেলো, তাহলে কি হবে, সেটা তাদের কাছে কি হবে, আর ভুলবে কখনো তারা ভুলবে না, এটা কার্যকরী হয়ে যাবে তাদের কাছে, তারা এই বিষয়টাকে একরকমভাবে নিজের মধ্যে অ্যাসিমিলেট করে নেবে। এটি পড়াশোনার ক্ষেত্রে আদর্শ নয়, ছাত্রটা এটি করতে আনন্দ পায়। তো সবচেয়ে লজিক্যাল অ্যান্সার কি, এটি ছাত্রদের কার্যকরী তুলবে। আজকের সেটা শেষ প্রশ্ন, নম্বর 15, শিক্ষাদানের কৌশল প্রস্তুত করার সময়, কৌশল মানে কি টেকনিক, যে বিষয়টি মাথায় রাখা হয় তা হলো শিক্ষণ পদ্ধতিকে আকর্ষণীয় করে তোলা, বিষয়টির প্রতি ছাত্রছাত্রীদের কতটা জ্ঞান রয়েছে তা জানা, সঠিক শিক্ষাদান পদ্ধতি নির্বাচন, সবকটি ঠিক। শিক্ষাদানের কৌশল প্রস্তুত করার সময় যে বিষয়টি মাথায় রাখা হলো তা কি? দেখো, অবশ্যই টপিকগুলোকে আকর্ষণীয় করে তুলতে হবে, সেটা হতে পারে প্রজেক্টের মাধ্যমে, ছবির মাধ্যমে এবং সহজবোধ্য ভাষা প্রয়োগের মাধ্যমে। বিষয়টির প্রতি ছাত্রছাত্রীদের কতটা জ্ঞান রয়েছে সেটা জানতে হবে, সেই মোতাবেক সিলেবাসটা তৈরি করতে হবে বা টেকনিক মানে টপিকটা রেডি করতে হবে। সঠিক শিক্ষাদান পদ্ধতি নির্বাচন মানে সঠিকভাবে শিক্ষাদান করতে হবে। তো সঠিক উত্তর অপশন নাম্বার ডি, সব কয়টি ঠিক। তো আজকের সেটে এই টোটাল কোশ্চেনই ছিল। আমি তোমাদেরকে হোমওয়ার্কটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, ফ্ল্যাশ করে দিচ্ছি। আপনি শিক্ষকতা পছন্দ করেন, কারণটা কি? এবং যারা যারা আমাদের আপার প্রাইমারি ব্যাচে জয়েন করতে চাইছো, এই ভিডিওর কমেন্টে এবং ডেসক্রিপশনে আমি ডিটেলসটা দিয়েছি, তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও, অতি সত্বর যোগাযোগ করে তোমরা কিন্তু অ্যাডমিশনটা নিয়ে নিও, কারণ ক্লাস আমাদের জাস্ট শুরু হয়েছে, 7 দিন হলো। তোমরা এখন থেকে জয়েন করলে কিন্তু প্রথম থেকে সব কিছু পেয়ে যাবে এবং সেই হিসাবে কিন্তু ক্লাসটা জয়েন করতে পারবে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।